হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে চিন্তা করার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি চিন্তা না করেন যে হ্যাঁ এটা আমি কিভাবে সমাধান করব, কিভাবে সমাধান করা যায়, যদি বসে থাকেন যে হ্যাঁ কোনো একটা ফর্মুলা দিলেই হয়ে যাবে আর নয়তো আমি পারবো না, এটা এরকম যাদের চিন্তা ভাবনা থাকে তারা আসলে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করতে পারেন। আপনাকে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে যে একটা অঙ্ক দেখার পরে এখানে কি চাইছে, কি কি দেওয়া আছে, কিভাবে করা যায়, কয়েকভাবে চেষ্টা করতে হবে এবং এটা বাসায় থেকে প্র্যাকটিস করতে হবে। করতে 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 এক সময় দেখবেন যে আপনি তখন চিন্তা করে খুঁজে বের করে ফেলতে পারতেছেন আপনার অ্যান্সারটা কিরকম। কিন্তু যদি চিন্তা না করেন, অলিম্পিয়াডে পরীক্ষার দিন গিয়ে আপনি কি পাবেন না, কোনো অ্যান্সারই কারেক্ট করে দিয়ে আসতে পারবেন না। কারণ কখনোই অলিম্পিয়াডে রিপিট কোশ্চেন হয় না যে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করাইছি এই কোশ্চেনটা হুবহু চলে আসবে। আমি গত 10-12 বছরের প্রশ্ন আপনাদেরকে সলভ করে দিছি, হুবহু প্রশ্ন এখান থেকে কমন আসবে, এটা কোনোদিনও সম্ভব না। অলিম্পিয়াডের ক্ষেত্রে সবসময় নতুন নতুন ম্যাথ দেয়, ডিফারেন্ট অ্যাপ্রোচের ম্যাথ দেয়, ঠিক আছে? তো এটার কারণেই অলিম্পিয়াডের জন্য কি করতে হয়, আপনার ব্রেইনটাকে অনেক বেশি সচল করতে হয়। এটার জন্য প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া অন্য কোনো বিকল্প। আচ্ছা, জিওমেট্রি বেসিকের ক্ষেত্রে এখানে ক্লাস 6 এর কে কে আছেন একটু হাত তুলবে। ক্লাস 6-এ অথৈ ক্লাস 6-এ আমি জানি। আব্দুর রহিম স্যার আপনি ক্লাস 6-এ, ঠিক আছে। শেখ রিফা স্যার আপনি কোন ক্লাসে পড়তেছেন? 7-এ। ক্লাস 7-এ। এখানে সিম্ফনি লিখা জয়েন করেছেন স্যার, আপনি কোন ক্লাসে পড়তেছেন? পোকো F1 লেখা স্যার, আপনার নাম কি? আচ্ছা, ফেরদৌস স্যার আপনি কোন ক্লাসে আছেন? স্যার আমি ক্লাস 7-এ। 7 7 6 6। পোকো F1 লিখা স্যার আপনি কোন ক্লাসে আছেন? স্যার আমি ক্লাস 5-এ আছি। আচ্ছা, ক্লাস 5-এ তো হচ্ছে যে প্রাইমারি লেভেলে, আজকে আমরা জুনিয়র লেভেলে ক্লাস করবো, তারপর আপনি ক্লাসে জয়েন করেন, ঠিক আছে? আপনার নাম কি? নাবিহা আলম ইকরা। ফাবিহা আলম, তাই তো? আচ্ছা ঠিক আছে স্যার, ফাবিহা আলম, ঠিক আছে স্যার। তাহলে আমরা আজকে যে টপিক নিয়ে পড়বো জ্যামিতি বেসিক, যারা ক্লাস 7-এ আছেন তাদের কাছে কয়েকটা একটু সহজ মনে হবে, ঠিক আছে, শুরুর দিকের কয়েকটা। এরপর আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্স দিকে যাব। 5-এ যিনি আছেন, আমাদের প্রাইমারি লেভেলেও এই জিনিসগুলো পড়ানো হয়, কারণ এগুলো জ্যামিতির বেসিক অংশ, এগুলো প্রাইমারি লেভেলেও লাগবে, জুনিয়র লেভেলেও লাগবে, ঠিক আছে। সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তা লাগে না। তো এখানে আমরা যে জিনিসটা বলবো, বর্গের ক্ষেত্রফল ও পরিসীমা, এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ স্কোয়ার। আমরা যারা ক্লাস 5-এ আছি অলরেডি আমরা বর্গের ক্ষেত্রফল পড়ে ফেলেছি ক্লাস 5-এ, সরি ক্লাস 5-এ না 6-এ যারা উঠেছি, ক্লাস 5-এর বইয়ের লাস্টের দিকে জ্যামিতির একটা চ্যাপ্টার আছে, ক্লাস 6-এর বইও আছে, ক্লাস 7-এর বই আছে, প্রত্যেকটা বইয়ে জ্যামিতি নিয়ে অধ্যায় আছে এবং এই জ্যামিতির অধ্যায়গুলোতে এই বর্গের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল, এরিয়া অফ রেক্টেঙ্গেল এগুলো থাকেই, কমন প্রত্যেকটা ক্লাসে থাকে, ক্লাস 9 10 পর্যন্ত থাকে। ক্লাস 9 10-এর পরে গিয়ে আর এই জিনিসগুলো থাকে না, ঠিক আছে। তো বর্গের ক্ষেত্রফল ও পরিসীমা, বর্গের ক্ষেত্রফল ও পরিসীমা সবাই খাতা নিয়েছেন, খাতার মধ্যে এগুলো লিখে ফেলবেন। যারা ইংরেজি ভার্সনে আছে তারা হচ্ছে ইংরেজি পার্টটা দিয়ে লিখবেন, এরিয়া অফ স্কোয়ার, এই স্কোয়ার, এই স্কোয়ারটা কিভাবে পাই আমরা? বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল, এটাকে যদি আমরা এ ধরি, এটাকেও যদি আমরা এ ধরি, এ আর এ গুণ করলে কি পেয়ে যাব আমরা? এই স্কোয়ার পেয়ে যাব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি এরিয়া অফ স্কোয়ার, এখানে এই স্কোয়ার চলে আসবে। আর হচ্ছে কি এখানে কি আসতেছে, এটা কি, এটা একটা বাহু না, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে এই দৈর্ঘ্য আর প্রস্থ সব দিক থেকে তো সমান, একটা বর্গ কি তার সব দিক থেকে সমান না? তো দৈর্ঘ্য আর প্রস্থ কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, তো আমরা এ ইন্টু এ লিখতে পারি, আর এ গুণ করলে এটাকে আমরা এ স্কোয়ার লিখতে পারি, অথবা এটাকে অনেকে বাহু গুণ বাহু এভাবেও শিখেছে, ঠিক আছে। এক একজন এক এক ভাবে শিখেছে, যে কোনো ভাবে মাথায় রাখলেই হবে। আর বড় ক্ষেত্রে পরিসীমাটা কি, পরিসীমা হচ্ছে চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল, সাম অফ ফোর সাইডস, সাম অফ ফোর সাইডস। তো চারটা বাহু, একটা যদি এ হয়, চারটা বাহুর দৈর্ঘ্য কি আসবে? 4a, 4 গুণ এ আসবে, গুণ করে দিব, ঠিক আছে।
তাহলে বর্গক্ষেত্রে পরিসীমা বা পেরিমিটার অফ স্কোয়ার হচ্ছে 4a, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি a স্কোয়ার বা a ইন্টু a, বা বাহু গুণ বাহু, এখানে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, সেটাও লিখতে পারি। মানে যেটাই লিখেন না কেন কি কারেক্ট। ফর্মুলা আপনাদেরকে কখনোই লিখতে দিবে না অলিম্পিয়াডে, ফর্মুলাটা আমাদের মাথায় রাখা লাগে অ্যাপ্লাই করার জন্য, এবং এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা, এই দুইটা নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? এই ফর্মুলাগুলো আমরা মোটামুটি সবাই আগেই দেখছি, কারো কি এটা নিয়ে কোনো প্রবলেম আছে? No, sir. ওকে স্যার, সবাই খাতায় লিখে ফেলেছেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা, এরিয়া অফ স্কোয়ার, পেরিমিটার অফ স্কোয়ার, সবাই লিখে ফেলেছেন খাতায়? জি, sir. Yes, থ্যাংক sir. ইউ স্যার। আমরা এগুলো নিয়ে বেশি একটা সময় নষ্ট করবো না, কারণ আমরা সামনে কিছু নতুন জিনিস শিখবো, ঠিক আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা, এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ রেক্টেঙ্গেল, ঠিক আছে? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অলরেডি আমি বলে ফেলেছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি আমার এদিক থেকে, এটা হচ্ছে কি আমার প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাই? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই, লেংথ ইন্টু উইডথ। আর আয়তক্ষেত্রের পরিসীমা, পেরিমিটার অফ রেক্টেঙ্গেল হচ্ছে কি, এই যে দৈর্ঘ্য হচ্ছে কি ধরেন এল, প্রস্থ হচ্ছে কি বি, ঠিক আছে? বা এ আর বি দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এখানে এল আর ডাব্লিউ, এল তো হচ্ছে লেংথ, আর ডাব্লিউ তো হচ্ছে কি উইথ, যেটা ইংরেজিতে বলা হয় দৈর্ঘ্যের ইংরেজি কি লেংথ, প্রস্থের ইংরেজি উইথ। তো এটা এল আসলে এটাও তো এল আসবে, তাই না? কারণ আয়তক্ষেত্রের এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান, এটা ডাব্লিউ আসলে এটাও কি আসবে? ডাব্লিউ আসবে। তো এখান থেকে কি আসে? 4টা বাহুর দৈর্ঘ্য। পরিসীমা মানে কি? 4টা বাহুর দৈর্ঘ্যের যোগফল। পরিসীমা মানে হচ্ছে, ধরেন আমি আপনাকে বুঝাই, আপনি হচ্ছে একটা বাগান, আপনার কাছে একটা বাগান আছে, ওই বাগানের চারপাশে আপনি কি করবেন? একটা বেড়া দিবেন, বাগানের চারপাশে একটা বেড়া দিবেন। এখন এই চারপাশের বেড়াটা যে দিবেন, এই জায়গার মধ্যে কতটুকু দৈর্ঘ্য আছে, ঠিক আছে? এটা নির্ণয় করার জন্য আমরা কি করি? পরিসীমা নির্ণয় করি। আর বাগানের ভিতরে আপনি সবজি গাছ লাগাবেন বা অন্য কিছু, ভিতরে, ভিতরের অংশ, এই ভিতরের অংশটা হচ্ছে কিসের কিসের মাধ্যমে বের করবো? আমরা ক্ষেত্রফলের মাধ্যমে বের করবো। ক্ষেত্রফল মানে ভিতরের অংশটা কতটুকু জায়গা আছে, আর পরিসীমা মানে এই জায়গাটাকে আবদ্ধ করার জন্য আমার যে বর্ডারটা আছে, বাউন্ডারিটা আছে, এটার দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে কি আমার পরিসীমা। ব্যাপারটা কি ক্লিয়ার? পরিসীমার ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা Yes, sir. দেখতে পাচ্ছি এই আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি, এই 4টা বাহু আমাকে যোগ করে দিতে হবে। তার মানে কি এল প্লাস ডাব্লিউ প্লাস এল প্লাস ডাব্লিউ, এল প্লাস ডাব্লিউ প্লাস এল প্লাস ডাব্লিউ। তাহলে এল আর এল যোগ করলে 2L প্লাস 2W আসতেছে, 2টাকে কমন নিলে এল প্লাস, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমার আয়তক্ষেত্রের পরিসীমা। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। যারা এভাবে শিখেছেন এটাই মনে রাখেন। আর শর্টকাট হচ্ছে 2 ইন্টু এল প্লাস ডাব্লিউ, অনেক হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, এভাবেও লিখি। দৈর্ঘ্যটাকে এ ধরে, প্রস্থটাকে বি ধরে, যেভাবেই ধরেন না কেন, আপনি যেভাবেই মনে রাখতে চান না কেন, ইটস ওকে, ঠিক আছে? অনেকে ফর্মুলা হয়তো মুখস্থ করে ফেলেছেন, এখন বললেন যে স্যার আমাকে নতুন ফর্মুলা শিখাচ্ছে। নতুন ফর্মুলা না, জাস্ট এক একজন এক একভাবে কি করে অ্যানোটেট করে, মার্ক করে। আপনি এল আর ডাব্লিউ মার্ক করেন, এ আর বি মার্ক করেন, কোনো সমস্যা নেই। বা দৈর্ঘ্য গুণ প্রস্থই লিখেন, তাও কোনো সমস্যা, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রটা সবাই লিখে ফেলেছেন? 964248 স্যার জয়েন করেছেন। আপনি কোথা থেকে জয়েন করেছেন স্যার? আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে পরেরটাতে চলে যাই আমরা। সামান্তরিকের ক্ষেত্রফল ও পরিসীমা, এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম। যারা 5-এ আছেন, 6-এ আছেন, তাদের জন্য এটা আমার নতুন, ঠিক আছে? আর যারা 7-এ আছেন তারা হয়তো বা এটা গত বছর পড়েছেন 6-এ, ঠিক আছে? সামান্তরিকের ক্ষেত্রফল ও পরিসীমাটা কি? সামান্তরিক জিনিসটা কি? আয়ত, আয়তটাকে যদি আমরা একটু বাঁকা করে দিই তখন সেটা সামান্তরিক হয়ে যায়। এটা সবাই জানেন। সামান্তরিক হচ্ছে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণে কি না, সমকোণ না। এই যে এখানে যে কোণটা আছে,
এই কোণটা 90° না, কিন্তু আয়তের ক্ষেত্রে এই কোণটা 90°। আয়ত আর সামান্তরিকের মধ্যে পার্থক্য কোথায়? শুধুমাত্র কোণের মানে। আয়তের ক্ষেত্রে এটা 90° থাকে, এখানে এভাবে সোজা থাকবে, ঠিক আছে, সোজা করে থাকবে, এভাবে সোজা করে থাকবে 90° করে। সামান্তরিকের ক্ষেত্রে সেটা একটু বাঁকা থাকে, এটাও 90° না, এটাও 90° না, কোনোটাই 90° না, ঠিক আছে। তখন সেটাকে আমরা কি বলবো? সামান্তরিক বলবো, ঠিক আছে। তাহলে এরপরে কি? সামান্তরিকের ক্ষেত্রফল ও পরিসীমা, এরিয়া এন্ড পেরিমিটার অফ প্যারালেলোগ্রাম, এটা সূত্রগুলো কি কি? ঠিক আছে, সামান্তরিকের সূত্রগুলো কি কি? এখানে দুইটা সূত্র আছে, ক্ষেত্রফলের একটা, পরিসীমার একটা। এই পরিসীমাটা, আয়তের পরিসীমা সামান্তরিকের পরিসীমা সেম, আয়তের পরিসীমা এবং সামান্তরিকের পরিসীমা কি সূত্র সেম। কারণ ওই যে আমি বলছি আয়ত এবং সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। সো আয়তের ক্ষেত্রেও পরিসীমা সূত্র যা, সামান্তরিকের ক্ষেত্রেও পরিসীমা সূত্র তা। আবার ওইদিকে বর্গের ক্ষেত্রেও পরিসীমা সূত্র যা, রম্বসের ক্ষেত্রে পরিসীমা সূত্র কি হবে? তাই হবে। এগুলো মনে রাখলে মনে করেন যে আপনি তখন একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করতে পারবেন। আর সামান্তরিকের ক্ষেত্রফলটা কি? এরিয়া অফ প্যারালেলোগ্রাম হচ্ছে ভূমি গুণ উচ্চতা, বি ইন্টু এইচ। এখানে ভূমিটা হচ্ছে এই যে নিচের যে বাহুটা আছে, এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে কি আমার ভূমি অথবা বেজ, ঠিক আছে, ভূমি অথবা কি বেজ। আর উচ্চতা কি? উচ্চতাটা হচ্ছে এই যে বিপরীত বাহু যেটা আছে, এখানে যে কোনো একটা বিন্দু থেকে এই বিন্দু বরাবর যে দূরত্বটা, এই যে এখানে এই বিন্দু থেকে এই বিন্দু বরাবর যে দূরত্বটা, এখানে যে কোনো একটা বিন্দু থেকে এই বিন্দুর, এই দুইটা বাহুর মধ্যকার যে বরাবর, এটাকে বলা হয় লম্ব বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব, ঠিক আছে। লম্ব দূরত্ব মানে কি? এই যে এই বিন্দু থেকে সরাসরি সোজা বরাবর এই বিন্দুতে, বাঁকা তারা হওয়া যাবে না, ঠিক আছে, বাঁকা তারা হওয়া যাবে মানে সোজা বরাবর। এই যে এটা দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলবো? উচ্চতা বলবো, সামান্তরিকের উচ্চতা। এই উচ্চতা এবং ভূমি, এই দুইটাকে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাবো। এই দুইটাকে গুণ করে দিলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল হবে। আর পরিসীমা তো অলরেডি আমি বলে দিয়েছি যে পরিসীমা হচ্ছে কি ওই আয়তের পরিসীমার মতোই। এখানেও চারটা বাহু থাকে, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য লেংথ, এটা হচ্ছে আমার প্রস্থ উইথ, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য লেংথ, এটা হচ্ছে আমার প্রস্থ উইথ, চারটাকে যোগ করে দিব গতবারের মতোই, সেম ফর্মুলা, ঠিক আছে। লিখে ফেলেছেন সবাই? Yes, sir. স্যার, Yes, sir. দেন নেক্সট, রম্বসের ক্ষেত্রফল ও পরিসীমা। রম্বসের ক্ষেত্রফল ও পরিসীমা কি? রম্বসের ক্ষেত্রফল, কর্ণ, কর্ণ জিনিসটা কি? একটা চতুর্ভুজে, একটা চতুর্ভুজে আমরা যদি কি করি, বিপরীত বিন্দুগুলোকে যোগ করে দিই, দেখেন কর্ণ বা ডায়াগোনাল কাকে বলে, ঠিক আছে। এই কর্ণদ্বয়ের গুণফল, এখানে কর্ণ মানে কি? ডায়াগোনাল। এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে দূরত্বটা দেখতেছেন, দাগটা দেখতেছেন, দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কর্ণ, চতুর্ভুজের কর্ণ। এক বিন্দু থেকে তার বিপরীত বিন্দু যোগ করে দিলে কর্ণ তৈরি হয়। এই কর্ণ দুইটার যদি আমাকে দৈর্ঘ্য দিয়ে দেয়, আমি কি করব? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল দিয়ে রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো। ইংরেজিতে যদি লিখি এটাকে, হাফ ইন্টু প্রোডাক্ট অফ টু ডায়াগোনাল। তো এটাকে কি করা হয়? ফর্মুলার আকারে এভাবে লিখো, হাফ ইন্টু d1 ইন্টু d2। এই d1টা হচ্ছে কি প্রথম কর্ণটা, আর d2টা হচ্ছে এই দ্বিতীয় কর্ণটা। ক্লিয়ার? হাফ ইন্টু d1 ইন্টু d2, এটা হচ্ছে প্রথম কর্ণ আর দ্বিতীয় কর্ণ। আর রম্বসের পরিসীমাটা কি? রম্বসের পরিসীমাটা হচ্ছে আমাদের ওই সেম আগের মতোই, 4 গুণ 1 বাহু দৈর্ঘ্য, বর্গের মতোই। কারণ রম্বসের ক্ষেত্রে চারটা বাহু দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে এটা এ আসলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, তাহলে চারটা এ যোগ করে দিলে কি আসবে? 4a আসবে। কি আসবে? 4a আসবে। এটি হচ্ছে কি আমাদের রম্বসের পরিসীমা। ক্লিয়ার? Yes, sir. ওকে স্যার, তাহলে এবার আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আমরা চতুর্ভুজ আকৃতির আরেকটার কি করব? ক্ষেত্রফল বলবো, সেটা হচ্ছে এরিয়া অফ ট্রাপিজিয়াম, ঠিক আছে। এটা অনেকে ক্লাস 6-এ যারা আছেন তারাও হয়তো অনেকে
শিখেন না এখনো। এরিয়া অফ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামটা কি? ট্রাপিজিয়ামটা হচ্ছে এই যে এখানে যে ছবিটা দেখতেছি, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, যেখানে কি হয়, এই যে এই দুইটা বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল হয়। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে এমন দুইটা বাহু, যেই দুইটা বাহু সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে। আমরা মই দেখছি, মই, মই বেয়ে বেয়ে উপরে উঠেছে। ওই মইয়ের মধ্যে যে দুই পাশে দুইটা ডান্ডা থাকে, এই দুইটা কি সবসময় সমান দূরত্ব বজায় রেখে থাকে না? নাকি আবার এরকম করে বাঁকা হইতে হইতে উপরের দিকে উঠে? হয় না। আবার রেল লাইন দেখছি আমরা, রেল লাইন, রেল Yes, লাইনের sir. মধ্যে দেখবেন যে রেল লাইনের দুইটা পাত সবসময় সমান দূরত্ব বজায় রেখেছে। এই দুইটা পাত যদি সমান দূরত্ব না হয়, তাহলে রেলগাড়ি চলতে চলতে বাইরে চলে যাবে। ঠিক আছে, তাহলে এদেরকে সমান দূরত্বের হইতে হবে। এই যে সমান দূরত্ব, এবং তারা কখনো যদি একজন আরেকজনকে ছেদ করে না যায়, ছেদ করে না যায় বলতে কি, এই যেমন এখানে একটা দিলাম, এখন যখন এটাকে দুইটাকে ধরো ছোট করে দিলাম, দেখো এভাবে দিলাম, তো অনেক কিছু মনে হবে স্যার এটা তো ছেদ করে নাই, তাহলে এটা কিভাবে সমান্তরাল হচ্ছে না? দেখেন তো, এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব যা হবে, ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা কি সেম হবে? ভিন্ন হবে না? এবং আমরা যদি এটা, হ্যাঁ, আমরা যদি এটাকে আস্তে আস্তে আরো পিছনের দিকে টানতে থাকি, এরা দুইটা কিন্তু এক না এক সময় গিয়ে ছেদ করবে। এরকম যদি ছেদ করে, তখন তারা সমান্তরাল হবে না বা প্যারালাল হবে না। সমান্তরাল বা প্যারালাল হবে যদি ওই দুইটা এমন থাকে, যেমন এখানে যদি আমি দেখি, এটাকে যদি আমি বাড়াই, এটাকেও যদি আমি এদিকে বাড়াই, ঠিক আছে, আবার এটাকেও যদি আমি এদিকে বাড়াই, এরা দুইটা এখানে এদের মধ্যে দূরত্ব যা, ঠিক এখানেও এদের মধ্যে দূরত্ব তাই। দূরত্বের পরিমাপের কোনো চেঞ্জ হয় নাই। মানে এরা দুইজন সব সময় সমান দূরত্ব বজায় রেখে চলতেছে। এরকম সমান দূরত্ব বজায় রেখে যদি চলে, তখন ওই দুইটা সরলরেখাকে আমরা সমান্তরাল সরলরেখা বলি। ঠিক আছে, দুটি সরলরেখা যদি সমান দূরত্ব বজায় রাখে, ইফ টু স্ট্রেট লাইন মুভস কিপিং ইকুয়াল ডিস্টেন্স ফরএভার, দোজ লাইনস আর কল্ড প্যারালাল। ঠিক আছে, দুইটা লাইন যদি কি করে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে চলে, তখন তাদেরকে আমরা কি বলি? সমান্তরাল সরলরেখা। ক্লিয়ার? তো এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা অলরেডি কি করে ফেলেছি, এখানে লিখা আছে, দেখে ফেলেছি। সবাই একটু খাতায় লিখে ফেলবেন। এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ বা 2/1 গুণ সমান্তরাল বাহুর যোগফল। এই যেমন এই বাহুটা এবং এই যে এই বাহুটা, ধরো এটাকে দিল 6, এটাকে দিল 8, তখন আমরা কি করব? হাফ ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b, সমান্তরাল বাহু দুইটাকে যোগ করে দিব। 6 যোগ 8 গুণ উচ্চতা, উচ্চতাটা হচ্ছে ওই যে সমান্তরাল বাহু দুইটার মধ্যকার দূরত্ব, ধরো এখানে 5 দিল, তখন এখানে গুণ করে দিব 5 দিয়ে। তাহলে হাফ ইন্টু 8 আর 7 যোগ করলে 14, 14 গুণ কত? 5। তাহলে এটা কাটাকাটি করলে 7, 35। তাহলে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত আসবে? 35 বর্গ একক আসবে, 35 স্কোয়ার ইউনিট আসবে। কিভাবে করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় বুঝা গেছে সবার? Yes, Yes, sir. স্যার বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। সবাই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি না? দেখি আমাকে অথৈ রয় বলেন তো, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। গুড, ভেরি গুড, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর ত্রিভুজের পরিসীমাটা কি? পরিসীমাটা হচ্ছে তিনটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। যেমন এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য, এটা এ দিল, এটা বি দিল, এটা সি দিল, তাহলে পরিসীমা আসবে কি? এ প্লাস বি প্লাস সি। তিনটা বাহুকে যোগ করে দিব, আমরা পরিসীমা পেয়ে যাব। ঠিক আছে, এটা আলাদা করে কোনো ফর্মুলা নাই, শিখার দরকার নেই। তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিলে আমরা পরিসীমা পেয়ে যাবো, শেষ, এটাই। এখন কথা হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তখন বের করতে পারবো যখন আমাকে ভূমি দেওয়া থাকবে এবং উচ্চতা দেওয়া থাকবে। যদি ভূমি আর উচ্চতা না দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো? ধরো ভূমি দেওয়া আছে কিন্তু উচ্চতা দেওয়া নেই, বা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বা বলে দিচ্ছে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল গুলো কিভাবে নির্ণয় করবো? এই পড়াটা আপনারা যারা এখন আছেন এখানে, ক্লাস 9-10-এ গেলে পাবেন। এখন যে পড়াগুলো পড়াবো আমি জ্যামিতির বেসিক হিসেবে, এই পড়াটা আপনারা ক্লাস 8-এ পাবেন, অথবা 9-10-এ পাবেন, 6, 7, 5-এ পাবেন। তো এখন
এরপরে যে 3টা পৃষ্ঠা আমি পড়াবো আমাদের স্লাইডে, এই 3টা পৃষ্ঠা আপনার ক্লাস 9-10-এ গিয়েও কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা ক্লাস 5 থেকে আমরা পড়ে আসতেছি। কিন্তু যদি আমাকে ত্রিভুজের ভূমি আর উচ্চতা না দিয়ে আমাকে বলে সমবাহু ত্রিভুজ, তোমাকে বলে দিল একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলে, কে বলতে পারবে? যে ত্রিভুজের তিনটা বাহু আর তিনটা সমান। বাহু সমান। হ্যাঁ, যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন আপনাকে এখানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরেন এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমি ধরে নিলাম 10, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10। এখন একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না ভূমি দেওয়া আছে না উচ্চতা দেওয়া আছে, কোনো কিছু দেওয়া নেই, শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10। তাহলে এটা যদি 10 হয় এটাও 10 হবে, এটাও কত আসবে, 10। 10 হবে। তার মানে আমার কাছে 3টা বাহুর দৈর্ঘ্য আছে কিন্তু আমার কাছে কোনো উচ্চতা নাই, তাহলে আমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ওই ফর্মুলাটা কি অ্যাপ্লাই করতে পারবো? নো স্যার। ওই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করব? এটাই আমরা এখন দেখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি। সবাই একটু খাতায় লিখে ফেলেন, √3/4 a স্কোয়ার, √3/4। এই রুট ওভার নিয়ে হয়তো অনেকে এখনো জানেন না, যারা ক্লাস 7-এ আছেন তারা অধ্যায় 1 নাম্বার পড়লে অলরেডি বর্গমূল সম্পর্কে শিখে ফেলেছেন, তাই না? অধ্যায় 1-এ বর্গমূল আছে না? স্যার, ইয়েস হ্যাঁ, স্যার। তো বর্গমূল যদি শিখে থাকেন বেটার। যারা 5-এ আছেন হয়তো বা এই চিহ্নটা বর্গমূলটা এখনো দেখেন নাই। আমাদের এই বর্গমূল নির্ণয় করার কোনো দরকার নেই, আমরা অলিম্পিয়াডের ক্ষেত্রে দশমিকে উত্তর নেওয়ার দরকার নাই, এত বেশি উত্তর ভাঙানোর দরকার নেই, মোটামুটি অ্যাকুরেট অ্যান্সারটা আসলেই কি হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্কুলে যেমন টিচাররা চায় আপনাকে আহ উত্তর আলাদা করে 30 বর্গ সেন্টিমিটার এভাবে লিখতে হবে। ঠিক আছে, ম্যাথ অলিম্পিয়াডের ক্ষেত্রে এত স্পেসিফিক ভাবে লিখার দরকার নেই, আপনি জাস্ট যদি উত্তর 30 লিখেন তাও তারা এটাতে নাম্বার দেবে। ঠিক আছে, ম্যাথ অলিম্পিয়াডের ক্ষেত্রে এগুলো এতটাই স্ট্রিক্ট করে দেখে না। ঠিক আছে, তারা দেখে আপনি কতটুকু শিখছেন, কতটুকু পারেন, ঠিক আছে, আপনি কতটুকু চিন্তা ভাবনা করতে পারেন সেটা দেখে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি, এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল √3/4 a স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? √3/4 a স্কোয়ার, সবাই একটু লিখে ফেলেন এখানে। এটা কি, এটা হচ্ছে এই যে আমাকে যে সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না, এটা হচ্ছে কি এ। যেমন আমি যদি এই ত্রিভুজে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার থাকলে এটা যদি ক্ষেত্রফল বের করে আমি কি করবো, √3/4 ইন্টু a স্কোয়ার। a স্কোয়ার মানে কি 10 স্কোয়ার, আর স্কোয়ার মানে কি একই জিনিস দুইবার গুণ। ঠিক আছে, স্কোয়ার মানে কি একই জিনিস যার উপর স্কোয়ার থাকবে তাকে দুইবার গুণ করতে হবে, যেমন 10 স্কোয়ার মানে কি 10 গুণ 10। তাহলে এখানে কি আসবে, √3/4 ইন্টু 10 আর 10 গুণ করলে কত আসে, 100। এবার 4 দিয়ে 100-কে ভাগ করলে কত আসে, 25। তাহলে অ্যান্সারটা আসবে 25√3। মানে √3 কে ভাঙা দরকার নেই, √3 আর 25 এখানে আমার সঙ্গে কি আছে, গুণ আছে না, ওদেরকে পাশাপাশি লিখে দিব, 25√3, এটাই কি আমার অ্যান্সার। এই √3 কি আর ভাঙার দরকার নেই, অথবা এটাকে অ্যান্সার এভাবে √3 × 25 এটা লিখলেও কারেক্ট, এটা লিখলেও কি। আপনারা আজকে যে পরীক্ষা দিবেন পরীক্ষার মধ্যে অপশন গুলো এভাবে থাকবে, ঠিক আছে। সো দেখা যাবে আপনারা এইভাবে অপশনে মার্ক করবেন কোনটা কারেক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই কিভাবে আমরা অঙ্কটা করব? যদি সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং দিয়ে বলে যে আমাদেরকে কি করার জন্য, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, তাহলে আমরা এই মেথডে করব, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, √3/4 a স্কোয়ার। এর জায়গায় কি করব, যে বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে ওই দৈর্ঘ্যটা বসাই দিব, বসাই দিলে আমার অ্যান্সারটা চলে আসবে। ক্লিয়ার সবার? ইয়েস স্যার। সমবাহু ত্রিভুজের পরে এরপর আরেকটা ত্রিভুজের দৈর্ঘ্য দেখবো, ফর্মুলা দেখবো, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। কেউ জানেন সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, কে বলতে পারবে? যে বাহু, যে ত্রিভুজের দুইটা বাহু দুইটি বাহু সমান। যে ত্রিভুজের দুইটা বাহু সমান কিন্তু আরেকটা বাহু কি অসমান, অসমান। তাকে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখবো এখানে যে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ এখানে দেখাচ্ছে, এই সমদ্বিবাহু ত্রিভুজে মেইনলি এই যে একটা একটা করে দাগ টানা আছে না, এই দুইটা বাহু সমান।
আর এখানে যে দুইটা দাগ কাটা আছে এই বাহুটা হচ্ছে অসমান, এই বাহুটা হচ্ছে কি অসমান। তো এইখানে সমান বাহুগুলোকে দেখেন, এখানে ফর্মুলার মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে বি, একটা আছে কি এ। এটা হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, লেংথ অফ ইকুয়াল সাইডস। আর এখানে যে বিটা হচ্ছে কি, এই বিটা হচ্ছে কি অসমান বাহুর দৈর্ঘ্য, লেংথ অফ আনইকুয়াল সাইড। তাহলে দেখেন এই দুইটা হচ্ছে আমার ইকুয়াল সাইড আর এটা হচ্ছে আমার আনইকুয়াল সাইড। তা আমি এটাকে যদি আমি 5 দেই, এটাকে যদি আমি 5 দেই, আর মানে একটাকে 5 দিলে তো আরেকটা অটোমেটিক্যালি 5 হয়ে যাবে, এটা আপনাকে ধরে রাখতে হবে। আপনাকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহুর দৈর্ঘ্য দিবে, একটা সমান বাহুর দৈর্ঘ্য আর একটা অসমান বাহুর দৈর্ঘ্য। আমার এর বাইরে আর অন্য কোনো কিছু দরকারও নেই। তাহলে সমান বাহুর দৈর্ঘ্য 5 দেওয়া আছে আর অসমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 6। এবার আপনাকে বলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তখন আমরা কি করব, এই যে এখানে এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, b/4 রুট ওভার, এই রুট ওভারটা এখানে পুরাটার উপর আছে, রুট ওভার 4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে কি বি এর জায়গায় আমরা কত বসাবো 6 বসাবো, বি এর জায়গায় আমরা কত বসাবো 6/4 রুট ওভার 4a স্কোয়ার, 4 ইন্টু a স্কোয়ার মানে কি এর মান কত 5, 5 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মান কত, বি এর মান কত 6, 6 স্কোয়ার। তাহলে 6/4 ইন্টু রুট ওভার 4 ইন্টু 5 স্কোয়ার মানে কি 5 5 25 বিয়োগ 6 স্কোয়ার মানে কি 6 6 36। তারপরে কি আসবে 6/4 রুট ওভার 4 আর 25 গুণ করলে কত আসে 100 বিয়োগ কত 36 সমান 6/4 ইন্টু রুট ওভার 100 থেকে 36 বিয়োগ করলে কত আসে 64। কে বলতে পারবেন 64 কে বর্গমূল করলে কত আসে 8 8 আসে। 6/4 ইন্টু 64 কে বর্গমূল করলে কত আসে 8 আসে, 8 8 64 হয়, 8 কে দুইবার গুণ করলে কি আসবে 64 আসবে। ঠিক আছে, তাহলে 4 দিয়ে 8 কে ভাগ করলে 2 আসে, 6 দুগুণে কত 12। তাহলে এই যে ত্রিভুজটা আমরা দেখতেছি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল আসবে কত 12 বর্গ একক বা স্কোয়ার ইউনিট। ঠিক আছে, ক্লিয়ার সবার? ইয়েস স্যার। মানে এই ফর্মুলাটা আপনাকে মুখস্থ রাখতে হবে, এবং ফর্মুলার মধ্যে কোনটা কি, বি দিয়ে কাকে প্রকাশ করছে, এ দিয়ে কাকে প্রকাশ করছে এটা আপনাকে জানতে হবে। বি দিয়ে এখানে প্রকাশ করছে হচ্ছে অসমান বাহুটাকে, আর এ দিয়ে প্রকাশ করছে সমান দুইটা বাহু। ক্লিয়ার? আমাদেরকে প্রশ্নের মধ্যে সমান বাহুর দৈর্ঘ্য অসমান বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে সেখান থেকে ক্ষেত্রফলটা বের। আচ্ছা, লিখে ফেলেছেন এটা সবাই? ইয়েস স্যার। আজকের লাস্ট ফর্মুলা আমরা পড়ব। ঠিক আছে, আজকের দিনের লাস্ট আরেকটা ফর্মুলা পড়ব, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমি আবারও বলে দিচ্ছি এই কনসেপ্ট গুলো কিন্তু ক্লাস 9 10-এ বা 8-এর লাস্টে গেলে আপনারা পাবেন। সো অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, আজকে যেহেতু একটা ক্লাসে আসলে সবকিছু কভার করাটা কঠিন। সো আমি কিছু কিছু জিনিস কভার করেছি এবং ওই অনুযায়ী একটা দুইটা কোশ্চেন দিয়েছি আপনাদের পরীক্ষায়। আহ আমাদের যেহেতু সপ্তাহে 2টা করে ক্লাস থাকে, দেখা যায় জিওমেট্রি প্রত্যেক উইকে একটা একটা করে ক্লাস, এরকম করে 4টা উইকে 4টা বা 5টা ক্লাস হয় জিওমেট্রি, যেখানে জিওমেট্রির মোটামুটি ভাবে এরকম করে আরো অনেকগুলো ফর্মুলা আমরা শিখি। ঠিক আছে, শিখে তারপর হচ্ছে যে আমরা প্রশ্ন সমাধান করি ম্যাথ অলিম্পিয়াডে। সো এই ফর্মুলাগুলো যদি না শিখেন তাহলে কিন্তু অলিম্পিয়াডের প্রশ্ন সলভ করতে গেলে ওই যে আমি যখন ফর্মুলা লিখবো তখন আপনি বুঝবেন না, বলবেন যে স্যার এটা কোথা থেকে আসছে, তখন কিন্তু আসলে সেটা বোঝানোর মতো উপায় থাকে না। কারণ একটা অঙ্ক করতে দেখা যায় মোটামুটি ভালোই সময় লাগে, 8 থেকে 10 মিনিট সময় লাগে, আর ফর্মুলা ধরে করতে গেলে আধা ঘন্টা 40 মিনিট, একদিনের একটা ক্লাস শেষ হয়ে যাবে ফর্মুলা বোঝাতে বোঝাতে। যেটার কারণে ফর্মুলাগুলোকে আমরা বলি কি আলাদা ক্লাসে বুঝিয়ে দেই এবং বলে ফেলি যে আপনারা এগুলো মুখস্থ করে ফেলুন। শেখ রিফাত স্যার বলেন। শেখ রিফাত স্যার কিছু বলবেন? নো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। বিষমবাহু কি, বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই কারোটা সমান না, সবাই অসমান। এ আলাদা, বি আলাদা, সি আলাদা, সবগুলোর দৈর্ঘ্য কি আলাদা আলাদা, অসমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদেরকে তো কোনো 3টা বাহুর দৈর্ঘ্যই দেওয়া থাকে, ধরো এটা দেওয়া আছে 5, এটা দেওয়া আছে 6, এটা দেওয়া আছে 7, এরকম দেওয়া আছে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল
পড়ছিলাম কি ভূমি গুণ উচ্চতা। তো ভূমি গুণ উচ্চতা তো এখানে নেই, তিনটা বাহুর দৈর্ঘ্য ধরায় দিছে তোমাকে হাতে, বলছে এবার ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করে দেখাও। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এখানে কিভাবে বের করবো? আমাদেরকে যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এই বর্গমূল এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস। কারণ এ বি সি এই তিনটা তো হচ্ছে যে এ এর মান 5, বি এর মান 6, সি এর মান 7, এভাবে করে এ বি সি এর জায়গায় তিনটার মান বসাই। এস এর মানটা কি? এস এর মানটা হচ্ছে সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক, পরিসীমার অর্ধেক। তো ত্রিভুজের পরিসীমার সূত্র আমি কি বলেছিলাম শুরুতে? এ প্লাস বি প্লাস সি বলেছিলাম না? পরিসীমার সূত্র মনে আছে? তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করে দিব, এ প্লাস বি প্লাস সি। অর্ধ পরিসীমাটা হচ্ছে এই পরিসীমাটাকে 2 দিয়ে ভাগ করে দিব, অর্ধেক করে ফেলবো, সেমি পেরিমিটার বা হাফ পেরিমিটার যেটাই বলেন। তো পেরিমিটার এ প্লাস বি প্লাস সি, এটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তখন আমি এস এর মান পেয়ে গেছি। তা আমি যদি এখানে দেখি, আমার এখানে দেওয়া আছে কত? 5, 6, 7। তাহলে 5 যোগ 6 যোগ 7 ভাগ কত? 2, কত আসে? 6, 5, 11, 18 আসে। 18 ভাগ 2 সমান সমান কত? 9। তো তখন আমরা এস এর মান পেয়ে যাই কত? এস এর মান কত আসলো? 9। এবার আমরা কি করব? এখানে মান বসাবো, এস এর মান বসাবো 9 গুণ 9 বিয়োগ এ এর মান কত? 5 গুণ 9 বিয়োগ বি এর মান কত? 6 গুণ 9 বিয়োগ সি এর মান কত? 7 সমান সমান বর্গমূল দিয়ে দিলে 9 গুণ 9 থেকে 5 গেলে কত? 4, 9 থেকে 6 গেলে কত? 3, 9 থেকে 7 গেলে কত? 2 সমান সমান বর্গমূল কত আসবে? এটা গুণ করে দিই। 3 4 12, 12 দুগুণে 24, 24 আর 9 গুণ করলে কত আসে? আচ্ছা 4 নং 3 নং 27, 27 দুগুণে 54, 24 গুণ 9, 4 নং 36 এর 6 হাতে থাকে কত? 3, 9 দুগুণে 18, 21, 216 থাকে, তাহলে √ওভার 216। এটাই অ্যান্সারে বসাই দিবেন, এটাকে আর ভাঙার দরকার নাই। এটাই কি আমাদের ক্লিয়ার ব্যাপারটা? Yes, sir. তাহলে আমাদেরকে কি করতে হবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ফার্স্টে এস এর মান বের করতে হবে। যেখানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে আমরা এস এর মানটা বের করব। তারপর এস এর মান এস এর জায়গায় বসাবো, আর এ বি সি এর মান তো অলরেডি আমাকে প্রশ্নে দেওয়াই আছে, সেগুলো বসাবো, যোগ বিয়োগ করব, গুণ ভাগ করব, যা আসবে তাই কি ক্লিয়ার সবার? Yes, sir. ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। তো মোটামুটি ভাবে আমরা যে সূত্রগুলো শিখেছি আজকে, আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কি করব? অঙ্ক করব। এই সূত্রগুলো ব্যবহার করে কি করব? পরীক্ষা দিব। পরীক্ষা আমাদেরকে এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করতে হবে। তা আমি এখন আপনাদেরকে একটা ম্যাথ অলিম্পিয়াডের একটা ছোট্ট অঙ্ক দিই, যে অঙ্কটা হচ্ছে আসলে কোনো সূত্র লাগবে না, কোনো সূত্র লাগবে না, জাস্ট আপনাকে ব্রেন খাটাতে হবে। দেখি কে পারেন। দেখেন, এখানে দেওয়া আছে চিত্রের ডট গুলো যোগ করে কতগুলো বর্গ বানানো সম্ভব। আমরা আজকে বর্গ পড়ছি না, যে বর্গ কাকে বলে, ঠিক আছে, বা হচ্ছে বর্গ সূত্র পড়ছি, ঠিক আছে। তো এখানে আপনাকে টোটাল 9টা ডট দেওয়া আছে, যে ডট গুলো সমান দূরত্বে অবস্থিত, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব কি সমান। তো বলছে চিত্রের ডট গুলো যোগ করে কতগুলো বর্গ বানানো সম্ভব, হাউ মেনি স্কোয়ার ক্যান বি মেড বাই কানেক্টিং দ্য ডটস ফ্রম দ্য পিকচার। সবাই আমাকে এখানে যে চ্যাট অপশন আছে সেখানে আপনারা অ্যান্সারটা পাঠাবেন, ঠিক আছে। আমি এখানে একটা মেসেজ দিচ্ছি সবাইকে। হুম, আমি একটা মেসেজ দিয়েছি, এখানে আপনারা কি করবেন? অ্যান্সারটা পাঠাবেন, যে এখানে টোটাল কয়টা বর্গ আছে, কয়টা বর্গ এই ডট গুলো যোগ করে যোগ করে আপনি তৈরি করতে পারবেন। একটু চিন্তা করেন তো। জন অলরেডি দিয়ে দিয়েছেন 5টা, থ্যাংক ইউ স্যার। আর কেউ স্যার অ্যান্সার পাঠাবেন? আরো 2 3 জন অ্যান্সার দিয়েছেন। আহ, আরো 2 জন দিয়েছেন, ফেরদৌস দিয়েছেন,
সিম্ফনি লেখা উনি দিয়েছেন, অথৈ রয় দিয়েছেন, আর কেউ? আব্দুর রহিম দিয়েছেন। স্যার আবার কি মানে দেওয়া যাবে হ্যাঁ, দেওয়া যদি যাবে স্যার। ভুল শেখ হয়ে রিফা দিয়েছেন। হ্যাঁ, মোটামুটি সবাই দিয়ে দিয়েছেন। ফেরদৌস, আপনি যদি আবার দিতে চান অ্যান্সারটা এখনই দিয়ে দিতে হবে। আচ্ছা, মোটামুটি আমি সবার অ্যান্সার পেয়েছি। আচ্ছা, ফেরদৌস দিয়েছেন। স্যার, আপনি যেটা অ্যান্সারটা দিয়েছেন সেটা হচ্ছে যদি এখানে আয়ত হয় তাহলে হবে। ঠিক আছে, আমাকে বলেছে বর্গ। দেখেন এখানে কয়টা বর্গ আছে, এই জায়গা থেকে আপনার বুঝলেন যে ম্যাথ অলিম্পিয়াডে এখানে একজনেরটা হয়েছে অথৈ রয়। ঠিক আছে, আপনি বলতে পারবেন যে আপনি 6টা কিভাবে বের করেছেন? স্যার এখানে সাইডের সবগুলো যোগ করে একটা বর্গ বানিয়েছি, হ্যাঁ, এই একটা বর্গ বানিয়েছেন, তারপরে? আর ভিতরে 4টা বানিয়েছি ছোট ছোট। হ্যাঁ, ভিতরে 4টা ধরেন, এটা একটা। ঠিক আছে, তারপর হচ্ছে এটা আরেকটা বর্গ, এখান থেকে এই পর্যন্ত এটা আরেকটা বর্গ হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এইটা আরেকটা বর্গ হবে, এখান থেকে এই 4টা মিলে আরেকটা বর্গ হবে। তারপরে হচ্ছে এখানে এই 4টা মিলে আরেকটা বর্গ হবে। টোটাল আমরা কয়টা বর্গ দেখলাম? 5টা। পুরাটা মিলে একটা, আর এখানে 1 2 3 4 5টা। ঠিক আছে, 4টা আর একটা মিলে 5টা। আপনি দিয়েছেন 6টা। আরেকটা হ্যাঁ কোথা থেকে বের করেছে? স্যার, উপরে যে 3টা ডট আছে ওটার মাঝখানেরটা, আর হচ্ছে একেবারে লেফট সাইডে যে 3টা আছে ওটার মাঝখানেরটা যোগ করার পরে এখানে হচ্ছে আহ ভেরি গুড, বুঝতে পেরেছি। যোগ করে। বুঝতে পেরেছি, ভেরি গুড। এই যে উনি যে একটা আউট অফ দ্য বক্স চিন্তা করেছে, এখানে সবাই মোটামুটি 5টা দিয়েছে। ঠিক আছে, কিন্তু উনি দিয়েছে 6টা। দেখেন এই 5টা কিন্তু আমরা সবাই বুঝতেছি যে পুরাটা মিলে একটা বর্গ, এখানে 4টা মিলে 4টা বর্গ। কিন্তু এর পরেও আরো একটা বর্গ এখানে লুকানো আছে। এই জিনিসটি আপনাকে কি করতে হবে? আলাদা করে চিন্তা করতে হবে। আরেকটা বর্গ কোথায় দেখেন? এই যে এই বিন্দুটা, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, এবং এটার সাথে এটা যোগ করব। এটাও একটা বর্গ হবে। এটাও কি আসবে? একটা বর্গ বা স্কোয়ার হবে। তাহলে মোট কয়টা বর্গ হলো? মোট 6টি বর্গ হলো। কয়টি? 6টি। সম্পূর্ণটা মিলে একটা, 4 কালারে 4টা আছে, ওই 1 আর এখানে 4। আর এই যে মাঝখানের বিন্দুগুলো ধরে 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 আরো একটা হয়। মোট বর্গের সংখ্যা হবে কয়টি? 6টি। এই ম্যাথ অলিম্পিয়াডে এই ধরনের ট্রিক্স গুলোই থাকে, যেখানে আপনাকে কি করতে হবে, একটু আলাদা করে চিন্তা করতে হবে যে এখানে আলাদা করে কি আছে, কি চাইছে। ঠিক আছে? যারা আলাদা চিন্তা করতে পারে তারাই দেখা যায় কি করতে পারে, ম্যাথ অলিম্পিয়াডের ভালো রেজাল্ট করতে পারে। নয়তো দেখা যায় সবাই অ্যান্সার লিখে দিয়ে আসে, মনে করে যে হয়েছে, কিন্তু আসলে সেটা কি, ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে সবাই কি বুঝতে পেরেছেন এখানে এখানে কিভাবে 6টি হয়েছে? ক্লিয়ার সবার জন্য? জি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। ইয়েস তাহলে স্যার। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট আরেকটা হচ্ছে আমরা ফর্মুলার ম্যাথ করব। আজকে যা যা শিখেছি সেটার উপর ভিত্তি করে সেখানে কি দেওয়া আছে, একটি বর্গের ক্ষেত্রফল 25 হলে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা কত? দেখি এটা একটু চেষ্টা করেন তো, পারেন কিনা। এগুলো কিন্তু অলিম্পিয়াডের একদম সহজ অঙ্ক দিয়েছে, মানে একদম সহজ, মানে আমরা যেটাকে দুধ ভাত বলি আর কি, একদম ইজি ম্যাথ। ঠিক আছে, এর বাইরেও আরো কিছু ম্যাথ থাকে যেগুলো একটু কঠিন থাকে, অ্যাডভান্স থাকে, মিডিয়াম ক্যাটাগরির থাকে। তো এগুলো হচ্ছে একদম ইজি। ঠিক আছে, তাহলে এটা করেন, একটি বর্গের ক্ষেত্রফল 25 হলে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা করে। অথৈ রয় অ্যান্সার দিয়েছে
থ্যাংক ইউ স্যার, বাকিরাও অ্যান্সার দিবেন। তো এরা একটু চেঞ্জ করেছেন এখন, ঠিক আছে। আর কেউ অ্যান্সার দিবেন? অথই রায়, ভেরি গুড, আপনারটা হয়েছে। আর কেউ অ্যান্সার দিবেন? আব্দুর রহিম, শেখ রিফা, ফেরদৌস। আচ্ছা দেখেন, একটি বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 25। তাহলে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের ক্ষেত্রফলটা কি আসবে? একটা ক্ষেত্রফল যদি 25 হয়, এর 4 গুণ মানে কি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, গুণ করে দিব, তাহলে 4 25-এ কত আসে? 100 আসে। এটা হচ্ছে কি এত বর্গ একক বা স্কোয়ার ইউনিট। এটা কি 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে বর্গটা আছে সেটার ক্ষেত্রফল 100 বর্গ। তো একটা বর্গের ক্ষেত্রফল যদি 100 হয়, তাহলে তার এক বাহুর দৈর্ঘ্য কত আসবে? আমরা জানি কি এই স্কোয়ার মানে কি বর্গের ক্ষেত্রফলটাকে আমরা এই স্কোয়ার বা বাহু গুণ বাহু দিয়ে প্রকাশ করেছিলাম না, সমান 100। তো এর মানটা বের করার জন্য এই স্কোয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তখন √100 আসে। আর √100 মান কত আসে? 10। দ্যাট মিনস যে বর্গক্ষেত্রটা আমরা ক্ষেত্রফল 100 দেখেছি তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 10। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 10 করে হয়, তাহলে তার পরিসীমা কি হবে? পরিসীমার সূত্রটা কি? 4 গুণ লেংথ অফ ওয়ান সাইড না, লেংথ অফ ওয়ান সাইড, বা 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, বা আমরা 4 ইন্টু এ লিখতে পারি। তাহলে 4 ইন্টু এর মান এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? 10 পাচ্ছি। তাহলে 4 10-এ কত আসবে? 40। এটা কি একক? এখানে ইউনিট টিউনিট তো কোনো কিছু দেওয়া নাই, ঠিক আছে। তো 40টাই হচ্ছে কি আমার answer। কিভাবে বের করলাম আমি আবার বলতেছি, দেখেন যে আমাদেরকে দেওয়া হচ্ছে একটা বর্গের ক্ষেত্রফল 25, এর 4 গুণ মানে কি 25-কে 4 দিয়ে গুণ করলে কত আসছে? 100 বর্গের। এটা হচ্ছে কি আমার 4 গুণ বড় যে বর্গটা আছে, স্কোয়ারটা আছে, সেটার ক্ষেত্রফল 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল যদি 100 বর্গ একক আসে, তার এক বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো? এ স্কোয়ার সমান 100, আমরা ফর্মুলায় জানি কি ক্ষেত্রফল মানে কি এ স্কোয়ার সমান 100। তাহলে এর মান আমার দরকার এক বাহুর দৈর্ঘ্য, এ সমান আসবে √100, যেটা মান আসতেছে কত? 10। তাহলে এই 10 হচ্ছে কি, এই যে দেখেন 10 আর 10 গুণ করলেই কত আসতেছে? ক্ষেত্রফল 100 আসতেছে, ঠিক আছে। তো বর্গের ক্ষেত্রে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান 10 আর 10, তাহলে এক বাহুর দৈর্ঘ্য 10 আসলে পরিসীমাটা আমরা কি পাবো? 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, 4a। 4a, 4 ইন্টু এ মানে কি 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 10 পেয়েছি, 4 আর 10 গুণ করলে কত? 40 একক। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আজকে আমাদের ক্লাসের মেইন পার্টটা যেটা ছিল সেটা ছিল আমাদের জ্যামিতির কতগুলো সূত্র আমরা শিখেছি। এই সূত্রগুলো আপনারা সবাই খাতায় লিখেছেন, সূত্রগুলো দেখে দেখে আপনারা এখন একটা এক্সাম দিবেন, ঠিক আছে। এক্সামের সময় থাকবে 10 থেকে 15 মিনিট, 10 মিনিটই থাকবে আর কি, কারণ খুবই শর্ট, 4টা মাত্র প্রশ্ন আছে এবং যার সূত্র অ্যাপ্লাই করলে আপনার অ্যান্সার গুলো পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে এখন কি করতে হবে? ওই এক্সামের প্রিপারেশনটা নিতে হবে। 1 মিনিট সময়, সবাই একটু মেন্টালি প্রিপেয়ার্ড হন। আপনাদের কাছে সূত্রগুলো লিখে আছে, ওই সূত্রগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা কি করব? এক্সামটা নিব, ঠিক আছে। 2 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু সূত্রগুলো পড়ে ফেলেন দ্রুত। আপনারা পরীক্ষাটা দেওয়ার সাথে সাথে আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন। তো আশা করি যে পরীক্ষাটাতে অবশ্যই অংশগ্রহণ করবেন, দেখবেন আপনার অবস্থা কিরকম। আজকে ক্লাসে কি কি
পড়েছেন আর কি কি শিখেছেন সেটাও আমি বুঝতে পারবো। ঠিক আছে স্যার, আপনারা চ্যাট অপশনটা তো দেখেছেন তাই না? সবাই যেহেতু অ্যান্সার দিয়েছেন চ্যাটে, আমাকে চ্যাট অপশনটা দেখেছেন। আমি চ্যাট অপশনটাতে আজকের স্পট টেস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সবাই পেয়ে গেছেন আশা করি। ঠিক আছে, সবাই পেয়ে গিয়েছেন। এখানে আপনাকে আপনার নাম, আপনি কোন ভার্সনে আছেন, আপনার একটা কন্টাক্ট নাম্বার দিতে হবে। এরপরে 3টা কোশ্চেন আছে, এই 3টা কোশ্চেনে জাস্ট অ্যান্সার সিলেক্ট করে জমা দিবে। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের এক্সাম টাইম 10 মিনিট এখন থেকে। এক্সামটা শুরু করে সবাই।